সবাইকে আজকের আয়োজনে স্বাগতম। আজ আমরা এমন এক অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর জীবন কাহিনী নিয়ে কথা বলবো, যা শুনলে হয়তো কোনো সিনেমার গল্প মনে হতে পারে। ক্যাপ্টেন কৃষ্ণন নায়ার, কিভাবে তিনি অপরিসীম জেদ আর সঠিক সিদ্ধান্তের জোরে প্রায় শূন্য থেকে হসপিটালিটি বা আতিথেয়তা খাতের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, আজ আমরা সেই গল্পই জানব। চলুন শুরু করা যাক। এই স্লাইডের সবচেয়ে চমকপ্রদ দিকটা একটু খেয়াল করুন। কি চরম একটা বৈপরীত্য, তাই না? ভাবুন তো, যে ছোট্ট ছেলেটিকে একদিন মহীশূর প্রাসাদে ঢুকতেই দেওয়া হয়নি, শুধু এই কারণে যে সে ছিল নিতান্তই একজন সাধারণ পিয়নের ছেলে। সেই ছেলেটি কিনা বড় হয়ে নিজের চেষ্টায় 15,000 কোটি টাকার এক রাজকীয় প্রাসাদ হোটেলের গ্লোবাল চেন তৈরি করে ফেললেন। মানে, একটা অপমান কিভাবে জীবনের সবচেয়ে বড় জেদে পরিণত হতে পারে, এটা তার একটা দারুণ উদাহরণ বলা যায়। এবার একটু পিছনের দিকে তাকানো যাক, দেখি কিভাবে তার ভবিষ্যতের ভিত গড়ে উঠেছিল। 1922 সালে কান্নুরের এক ছোট্ট কুড়ে ঘরে তার জন্ম। প্রথম জীবনটা কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। তবে স্থানীয় এক রাজার সাহায্যে তিনি পড়াশোনার সুযোগ পান। এরপর 1942 সালে যোগ দেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে। বেশ ভালোই চলছিল সবকিছু, কিন্তু 1950 সালে স্ত্রী লীলার সাথে বিয়ের পর সংসারের কথা ভেবে তিনি সেনাবাহিনীর সেই সম্মানজনক ক্যারিয়ার ছেড়ে দেওয়ার এক সাহসী সিদ্ধান্ত নেন। আর 1952 সালের দিকে বোম্বের রাস্তায় একজন সাধারণ কাপড়ের সেলসম্যান হিসেবে শুরু করেন জীবনের এক নতুন সংগ্রাম। একেবারে রোলার কোস্টারের মতো বাঁক নিচ্ছে জীবনটা, তাই না? তবে এই মানুষটির চরিত্রের আসল শক্তি আর সততার পরিচয় কিন্তু বোঝা যায় কেরালার এক ভয়াবহ দুর্ভিক্ষের সময়। চারপাশে যখন হাহাকার, তখন তিনি চুপ থাকতে পারেননি। সেনাবাহিনীর নিরাপদ জীবন ছেড়ে দিয়ে তিনি সোজা সিভিল সাপ্লাইয়ের দায়িত্ব কাঁধে তুলে নেন। একেবারে নিখুঁতভাবে প্রতিটি খাদ্যের দানার হিসাব রাখা থেকে শুরু করে দুর্নীতিগ্রস্ত ডিলারদের কালো তালিকাভুক্ত করা, সব কিছু এক হাতে সামলেছিলেন তিনি। আর এভাবেই তিনি রাতারাতি হয়ে ওঠেন গ্রামের মানুষের চোখের মণি, একজন সত্যিকারের লোকাল হিরো। আচ্ছা, এবার চলুন ব্যবসার জগতে তার প্রথম বড় মাস্টার স্ট্রোকটা নিয়ে কথা বলি। তিনি এমন এক ধরনের প্রাকৃতিক সুতির কাপড় খুঁজে পেলেন, যেটা ধোয়ার পর রং ছড়িয়ে যায়। সাধারণ চোখে এটা একটা বিশাল ত্রুটি, তাই না? কিন্তু এখানেই তিনি খেললেন আসল চাল। আমেরিকান ক্রেতাদের কাছে তিনি এটাকে একটা ম্যাজিক কাপড় হিসেবে তুলে ধরলেন, যেটা ডিজাইন প্রতিবার ধোয়ার পর রং মিশে গিয়ে একদম নতুন হয়ে যায়। এটাকে বলে আউট অফ দ্য বক্স থিঙ্কিং। এই ব্লিডিং মাদ্রাজ আইডিয়াটা তখন আক্ষরিক অর্থেই বাজারে আগুন ধরিয়ে দিয়েছিল। এরপর 1964 সালের কথা। লন্ডনে ভ্রমণের সময় তার স্ত্রী লীলার একটা দারুণ পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তিনি তৈরি করলেন ভারতের প্রথম স্কটিশ লেস ফ্যাক্টরি। নাম দিলেন লীলা স্কটিশ লেস। আর এই উদ্যোগটা এতটাই হিট হয়েছিল যে খুব দ্রুতই মিস ইন্ডিয়ার মঞ্চ থেকে শুরু করে তৎকালীন বলিউড সুপারস্টার রাজেশ খান্নার গায়েও এই লেস দেখা যেতে শুরু করল। ব্র্যান্ডটি খুব অল্প সময়ের মাঝেই হাই এন্ড ফ্যাশন আর আভিজাত্যের সমর্থক হয়ে উঠল। তো সব কিছু যখন দারুণ গতিতে ছুটছে, ঠিক তখনই একটা বিরাট ধাক্কা। 57 বছর বয়স, বিদেশি পণ্য আমদানির ওপর হঠাৎ একটা নিষেধাজ্ঞা চলে এলো। এর মানে কি? তার কারখানার মেশিন মেরামতের সব পার্টস আসা পুরোপুরি বন্ধ হয়ে গেল। ভাবা যায়, রাতারাতি তার জমানো সব সম্পদ শেষ, নেটওয়ার্থ চলে গেল শূন্যের নিচে, আর দীর্ঘদিনের জমানো টাকায় করা বাড়িটাও ক্রো খাওয়ার জোগাড়। একেবারে খাদের কিনারায় এসে দাঁড়ালেন তিনি। এই চরম বিপর্যয় অন্য কেউ হলে হয়তো হাল ছেড়ে দিত, কিন্তু তিনি একদমই তা করলেন না। ধ্বংসের হাত থেকে বাঁচতে খুব দ্রুত ব্যবসার স্ট্র্যাটেজি বদলালেন। দামি স্কটিশ লেস বাদ দিয়ে তিনি সস্তায় কিছু সেলাই মেশিন কিনলেন, আর ধরলেন চিজ ক্লথ বা খুব পাতলা আরামদায়ক সুতির কাপড়। আমেরিকান ক্যাজুয়াল পোশাকের একটা বিশাল অর্ডার, তাও একেবারে শেষ মুহূর্তে ডেলিভারি দিতে হবে। সেই রিস্কটাই তিনি নিয়ে নিলেন। এই নতুন লাইনের নাম দিলেন নির্বাণা। পুরনো স্কটিশ লেসের আভিজাত্য না থাকলেও যুগের চাহিদার সাথে এটা ছিল পারফেক্ট একটা ম্যাচ। আর এই সিদ্ধান্তটাই তার অসাধারণ ঘুরে দাঁড়ানোর প্রমাণ। একদম অসম্ভবকে সম্ভব করে সময় মতো নিখুঁত স্যাম্পল ডেলিভারি দিয়ে তিনি মার্কিন ব্র্যান্ডগুলোর এক্সক্লুসিভ অর্ডার বাগিয়ে নিলেন। ক্যালভিন ক্লেইন আর জর্ডাশের মতো ব্র্যান্ডের কাজ আসতে শুরু করল। রেজাল্ট, মাত্র 12 মাসের মধ্যে তিনি তার সব ঋণ করাইল গন্ডায় মিটিয়ে ফেললেন। আর অবাক করা ব্যাপার হলো, 1980 সালের মধ্যেই তিনি হয়ে গেলেন ভারতের শীর্ষ পোশাক রপ্তানিকারক। জাস্ট ওয়াও! তো এত বিশাল আর্থিক সাফল্যের পর যে কেউ ভাববে এবার তো শান্তিতে রিটায়ার করার সময়। বয়স তখন 61। এই বয়সে মানুষ সাধারণত জীবনের সব দৌড়ঝাঁপ থেকে ছুটি নেয়, কিন্তু তিনি বুঝলেন এখনই সময় তার দীর্ঘদিনে পুরনো বুকের ভেতর লুকিয়ে রাখা আসল স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার। স্বপ্নটা কি ছিল জানেন? নিউ ইয়র্কের বিখ্যাত ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে থাকার সময় তার মাথায় একটা আইডিয়া এসেছিল।
হোটেলের সেই রাজকীয় অন্দরমহল, নিজেদের আলাদা বিদ্যুৎ কেন্দ্র, এমনকি নিজস্ব প্রাইভেট রেলওয়ে প্ল্যাটফর্ম, এসব দেখে তিনি রীতিমতো মুগ্ধ হয়েছিলেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন ভারতের বুকেও ঠিক এমনই চক ধাঁধানো, স্বয়ংসম্পূর্ণ আর বিশ্বমানের একটা হোটেল বানাবেন, এমন কিছু যা ভারতীয় আতিথেয়তাকে এক লাফে অন্য উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। ৮০ দশকে মুম্বাইয়ের লাক্সারি হোটেল মার্কেট মানেই ছিল দক্ষিণ বোম্বে, যা তাজ আর ওবেরয়ের মতো জায়ান্ট ব্র্যান্ডে একদম ঠাসা। অন্যদিকে উত্তর বোম্বের সাহারা এয়ারপোর্টের আশেপাশে ভালো কোনো বিলাসবহুল হোটেলই ছিল না। ইন্ডাস্ট্রির নিয়ম ছিল এয়ারপোর্টের কাছে শুধু বাজেট হোটেল চলবে। কিন্তু তিনি অনেক দূরের কথা ভেবেছিলেন। তিনি বুঝলেন নতুন বিমানবন্দরে প্রচুর ভিআইপি যাতায়াত করবেন। তাই প্রচলিত সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি উত্তর বোম্বেতেই ১৩ একর জমি কিনে ফেললেন। তো জায়গা তো কেনা হলো, প্ল্যানও রেডি, কিন্তু শুরুতেই বড়সড় ধাক্কা। হোটেলের কাজ যখন বেশ দ্রুত এগোচ্ছে, তখন হঠাৎ একদিন খবরের কাগজের প্রথম পাতায় খবর বেরোল তিনি নাকি ১৯টা নিয়ম ভেঙেছেন। সব ডাহা মিথ্যে অভিযোগ। কিন্তু কাজ তো বন্ধ হয়ে গেল, আর এদিকে খরচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রজেক্টটা প্রায় শেষই হতে বসেছিল। ঠিক সেই সময় একদম সর্বোচ্চ পর্যায় থেকে, মানে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিজে প্রজেক্টটি পরিদর্শন করে তাকে সব অভিযোগ থেকে মুক্ত করেন। অবশেষে সব বাধা পেরিয়ে ১৯৮৬ সালে সত্যিকারের একটা প্রাসাদের মতো মাথা তুলে দাঁড়াল দ্য লীলা মুম্বাই। আর শুরুতেই তাদের সার্ভিস এমন এক চমক দেখালো যে পুরো ইন্ডাস্ট্রিতে শোরগোল পড়ে গেল। ঘটনাটা ছিল এরকম: একবার এক অতিথি বাগান থেকে পড়ে যাওয়া একটা প্লুমেরিয়া ফুল কুড়িয়েছিলেন। পরের দিন স্টাফরা তাকে পুরো এক বাটি তাজা প্লুমেরিয়া ফুল উপহার দিয়ে একেবারে চমকে দেয়। অতিথির না বলা ইচ্ছা বুঝতে পারার এই যে ক্ষমতা, এই প্লুমেরিয়া এফেক্টই দ্য লীলাকে অন্য সব বিলাসবহুল চেন থেকে একদম আলাদা করে দিল। শুধু কি লাক্সারি? বিমানবন্দরের কাছে হোটেল বানানোর পেছনে যে তার একটা সাংঘাতিক ফিনান্সিয়াল মাস্টার স্ট্রোক ছিল, সেটা এবার বোঝা গেল। ব্যাপারটা একটু খেয়াল করুন। আন্তর্জাতিক ফ্লাইটগুলো সাধারণত ছাড়ে মাঝরাতে। ফলে যারা দেশ ছাড়ছেন তারা বেশ দেরিতে চেক আউট করেন, আর যারা নতুন আসছেন তারা সাথে সাথেই চেক ইন করেন। এই দুর্দান্ত টাইমিংয়ের কারণে একই দিনে একটা রুম থেকে ২ বার ভাড়া আদায়ের এক অসাধারণ সুযোগ তৈরি হল। একেই বলে বিজনেস জিনিয়াস। মুম্বাইয়ের সাফল্যের পর তার নজর পড়ল বেঙ্গালুরুর দিকে। সেখানে তখন আইটি খাতের বিশাল বুম চলছে। তিনি মহীশূর প্রাসাদের ডিজাইনে এত বিশাল এক হোটেলের নকশা করলেন, যা দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড়। একটু চারটার দিকে তাকান। তার প্রস্তাবিত দ্য লীলা প্যালেসে রুম সংখ্যা ছিল ২৫৬টি, যা তার দুই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তাজ ওয়েস্ট এন্ড এবং দ্য ওবেরয় এর সম্মিলিত রুম সংখ্যার চেয়েও অনেক বেশি। এটা ছিল এক অবিশ্বাস্য রকম সাহসী আর উচ্চাভিলাষী পদক্ষেপ। কিন্তু এই বিশাল উচ্চাকাঙ্ক্ষাই তাকে প্রায় পথে বসিয়ে দিচ্ছিল। নির্মাণ কাজে ভয়ঙ্কর বিলম্ব, আর এদিকে ব্যাংক লোনের কিস্তি দেওয়ার সময়ও পার হয়ে যাচ্ছিল। আবারও দেউলিয়া হওয়ার এক ভয়ঙ্কর পরিস্থিতি। ঠিক তখন খাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে তার সেই পুরনো অসাধারণ সেলস স্কিলটা আবার কাজে লাগল। এইচডিএফসির চেয়ারম্যান দীপক পারেখের কাছে এক এমার্জেন্সি প্রেজেন্টেশন দিয়ে তিনি ফান্ডিং ম্যানেজ করে ফেললেন। আর এভাবেই একটু একটু করে পর্যায়ক্রমে হোটেলটি আলোর মুখ দেখল। এবার আসল খেলা। ভারতের বুকে সত্যিকারের শীর্ষস্থানীয় লাক্সারি ব্র্যান্ড হিসাবে নিজেকে প্রমাণ করতে হলে তাকে উদয়পুরে রাজত্ব করতেই হতো। কিন্তু সেখানে আগে থেকেই বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাজলেক প্যালেস আর ওবেরয় উদয়বিলাসের মতো মহারথীরা। এখন একটা বড় প্রশ্ন হল যে শহরটার মাঝখানে ২৭০ বছরের পুরনো একটা বিশাল মার্বেল প্রাসাদ দাঁড়িয়ে আছে, সেখানে একেবারে নতুন একটা ব্র্যান্ড কিভাবে গিয়ে টেক্কা দেবে? আর এই টেক্কা দিতে গিয়ে শুরুতেই একটা ভৌগোলিক বিপর্যয়ের মুখে পড়তে হলো। গ্র্যান্ড ওপেনিংয়ের ঠিক আগে শুকিয়ে কাঠ হয়ে গেল পিছোলা হ্রদ। নৌকায় করে অতিথিদের রাজকীয়ভাবে হোটেলে নিয়ে আসার যে প্ল্যান ছিল, সব জলে গেল। কিন্তু তিনি তো দমে যাওয়ার পাত্র নন। রাতারাতি হ্রদের উল্টো দিকে আধা একর জমি কিনে স্থানীয় পরিবারগুলোর সাথে আলোচনা করে আস্ত একটা সংযোগ সড়কই বানিয়ে ফেললেন। চরম একটা ভৌগোলিক বিপদকে তিনি পরিণত করলেন অসাধারণ এক সমাধানে। তবে শুধু বিল্ডিং আর রাস্তা দিয়েই তো আর সেরা হওয়া যায় না। উদয়পুরে দ্য লীলা সবার মন জয় করেছিল মূলত তাদের অবিশ্বাস্য আতিথেয়তা দিয়ে। যেমন ধরুন তাদের এই গাঁদা ফুলের আচারের গল্পটা। একবার এক অতিথি ভুল করে দেবতার কিছু মূর্তি হোটেলে ফেলে গিয়েছিলেন। হোটেলের স্টাফরা কি করল জানেন? মূর্তিগুলোকে পরম শ্রদ্ধায় লাল রেশমি কাপড়ে বসিয়ে তাতে তাজা গাঁদা ফুল দিয়ে সাজিয়ে রাখল। অতিথিদের সাধারণ জিনিসপত্রকেও এমন রাজকীয় সম্মান দেখানোর এই লেভেলটা সত্যি ভাবা যায় না। আর প্রতিযোগিতায় জেতার জন্য তার মাথার বুদ্ধি কত তীক্ষ্ণ ছিল তার সবচেয়ে বড় প্রমাণ হল এই লাইটিং মাস্টার স্ট্রোক।
বিখ্যাত স্থপতি বিল বেন্সলিকে দিয়ে তিনি নিজের হোটেলের বাইরের আলো এমনভাবে সাজালেন যেন হ্রদের ওপারে থাকা প্রতিদ্বন্দ্বী তাজ লেক প্যালেসের অতিথিরা তা দেখে রীতিমতো মন্ত্রমুগ্ধ হয়ে যায়। নিজের হোটেলের ভিউকে অন্যের জন্য বিলবোর্ড বানিয়ে ফেলার এই চালটা এতই দারুণ কাজ করেছিল যে অনেক অতিথি পরের বার এসে সোজা দ্য লীলায় উঠেছিলেন। জীবনে এত চড়াই উতরাই পেরিয়ে অবশেষে এলো চূড়ান্ত স্বীকৃতি। 2009 সালে তিনি পেলেন শতাব্দীর সেরা হোটেল ব্যবসায়ীর খেতাব। 2010 সালে ভারত সরকার তাকে ভূষিত করল মর্যাদাপূর্ণ পদ্মভূষণ সম্মাননায়। 2014 সালে 92 বছর বয়সে তিনি যখন পৃথিবী ছেড়ে চলে যান, তখন তিনি প্রমাণ করে গেছেন যে স্বপ্ন দেখার সাহস থাকলে কান্নুরের এক ছোট্ট গ্রামের ছেলেও গ্লোবাল হসপিটালিটির একদম চূড়ায় পৌঁছাতে পারে। যার সবচেয়ে বড় প্রমাণ 2020 সালে দ্য লীলার বিশ্বের সেরা হোটেল ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হওয়া। আমাদের আজকের এই রোমাঞ্চকর আয়োজনের একেবারে শেষে চলে এসেছি আমরা। বিদায় নেওয়ার আগে ক্যাপ্টেন কৃষ্ণন নায়ারের এই অসাধারণ দর্শনটা একটু মন দিয়ে ভাবুন। ব্যর্থতা হয়তো একটা কমা হতে পারে, কিন্তু এটা কখনোই একটা পূর্ণচ্ছেদ নয়। যারা জীবনে বারবার ধাক্কা খেয়ে ভাবছেন সব শেষ, তাদের জন্য এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে। ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটাকে জাস্ট একটা কমা হিসেবে ধরে নিয়ে সামনে এগিয়ে চলার এই অদম্য স্পৃহাই আমাদের সাধারণ থেকে অসাধারণ করে তোলে।